আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ভেলা এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। বুড়িগঙ্গার স্রোতে ভাষাই ভেলা এই অধ্যায়টা আজ আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এর আগের যে ভিডিও ক্লাসগুলো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে প্লে লিস্টে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু প্লে লিস্টে দেখিয়ে দিই। তো দেখো, এখানে পর্যায়ক্রমে আমি সকল ভিডিওগুলো যে বাকি ভিডিও তোমার করণী দ্বিতীয় অধ্যায় থেকে এখানে দেওয়া আছে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পর্যায়ক্রমে এখানে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, তো আজ আমরা এই অধ্যায়টাও ঠিক সেভাবে আমরা পর্যায়ক্রমে এখানে দিয়ে দিব। এই অধ্যায়ে আমরা যা করব সেগুলো অধ্যায়ের লাস্টে যেগুলো আমাদের কাজগুলো করতে হয় সেগুলো আমরা করব। তো আগে আমরা ভালো করে অধ্যায়টা পড়ে নেই, তাহলে এর জন্য আমাদের সুবিধা হবে বাকি কাজগুলো করতে। তো দেখো, ঢাকাগামী নির্ধারিত লঞ্চে ওঠার জন্য মহসিন মামার সাথে পঞ্চরত্ন গেল বরিশাল লঞ্চ ঘাটে। রাতের বেলায় নদীর জলের ওপর ঢাকাগামী লঞ্চগুলোকে মনে হচ্ছিল ভাসমান আলোর দ্বীপ। বরিশাল লঞ্চ ঘাটে হবে, লঞ্চ ঘাটে গিয়ে এমন এখানে লঞ্চ ঘাটে হবে, ঠিক আছে? এখানে আকার হবে লঞ্চ ঘাটে গিয়ে এমন দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল সমগ্র এলাকা জুড়ে মানুষের কোলাহল। এই যেন রাতের বেলার শহর। ভ্রমণ পিপাসু পঞ্চরত্ন আবার বাংলাদেশের মানচিত্র খুলে বসলো। তারপর কল্পনার যাত্রা শুরু হলো ঢাকার উদ্দেশ্যে। লঞ্চের সাইরেন বেজে উঠল ভো ভো করে। ভোরবেলা মামা এসে দাঁড়ালেন লঞ্চের রেলিংয়ের ধারে। পরক্ষণেই পঞ্চরত্ন পাশে এসে দাঁড়ালো। শুভ্র নির্মল সকালে বুড়িগঙ্গার সৌন্দর্য দেখে তারা মোহিত হলো। সারি সারি লঞ্চ, স্টিমার, নৌকার ভিড় ঠেলে লঞ্চটির তীরে এসে ভিড়ে 400 বছরের প্রাচীন ঐতিহ্যের ধারক ঢাকা শহরের তীরে। ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, এই 13টি জেলা নিয়ে ঢাকা বিভাগ। তাহলে আজ কিন্তু আমরা জানতে পারলাম আমাদের ঢাকা বিভাগটি কয়টি জেলা নিয়ে। আশা করি আমরা জানতে পেরেছি 13টি জেলা নিয়ে। ঢাকা শহরে মহসিন মামা পঞ্চরত্নকে নিয়ে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষক বন্ধুর বাসায়। তিনি একাধারে একজন চিত্রশিল্পী ও শিল্প সংগঠক। মামার বন্ধুকে পঞ্চরত্ন নাম দিল শিল্পী মামা। যেহেতু মহসিন মামা আবাসিক কর্মশালায় থাকবে, সেহেতু পঞ্চরত্ন থাকবে শিল্পী মামার বাসায়। পঞ্চরত্নকে শিল্পী মামা জানালেন, আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কিশোরগঞ্জ থেকে আসা একটি জারি দলের গান এবং নাচের পরিবেশনা রয়েছে। আমরা সেখানে যাব এবং জারির শিল্পীদের সাথে কথা বলে জারি গান ও নাচ সম্পর্কে জানব। এই কথা শুনে সমীর মহা উৎসাহে বলল, এবার তাহলে স্বচক্ষে আমরা জারি গান ও নাচের পরিবেশনা দেখব। পুরো সন্ধ্যাটা এক ভালো লাগা অনুভূতি নিয়ে তারা জারি গান ও নাচের পরিবেশনা উপভোগ করল। কি বলিষ্ঠ পরিবেশনা ছিল দলের সব সদস্যদের। অবশেষে এলো সে প্রতীক্ষিতক্ষণ। জারি দলের প্রধানের সাথে শিল্পী মামা পঞ্চরত্নকে পরিচয় করিয়ে দিলেও তিনি তাদেরকে জারি গান ও নাচ সম্পর্কে বিস্তারিত বললেন। জারি নাচ বাংলাদেশের, আসলে এখন আমরা জানবো জারি নাচটা কি। বাংলাদেশের লোক সংস্কৃতির একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পরিবেশনা রীতি হলো জারি গান ও জারি নাচ। জারি শব্দের অর্থ বিলাপ বা ক্রন্দন। এই শব্দটির উৎপত্তি ফার্সি ভাষা থেকে। এটি একটি গীতি একখানমূলক পরিবেশনা রীতি। ইসলাম ধর্মের ইতিহাসের কারবালা যুদ্ধের বীরত্ব ও বিয়োগাত্মক কাহিনী এই পরিবেশনা রীতির মূল উপজীব্য বিষয়। বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জে এই পরিবেশনা দেখা যায়। সাধারণত মহরম মাসে এটি পরিবেশিত হয়ে থাকে। জারি গান নাচ সহযোগে পরিবেশিত হয়। জারি গান কারবালার শোকাবহ ঘটনা কেন্দ্রিক হলেও বর্তমানে সামাজিক রাজনৈতিক ঘটনাও জারি গানের বিষয় হিসেবে দেখা যায়। অর্থাৎ অঞ্চলভেদে জারি গানের বিষয়ে বৈচিত্র্য দেখা যায়। তবে মূলত মুহররম ঘটনাকে কেন্দ্র করে ছোট আকারে গাওয়া হয় মরসিয়া।
জারি গান গাওয়া হয় বিস্তৃত সুরে। মহরম ছাড়াও বিভিন্ন ধরনের মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি গান ও জারি নাচ পরিবেশিত হয়ে থাকে। এটি একটি দলগত নৃত্য। শিল্পী সংখ্যা 8 থেকে 9 জন বা তারও অধিক হতে পারে। জারি নাচ পরিবেশনার সময় মূল গায়ক সাদা রঙের পাঞ্জাবি পাজামা এবং মাথায় লাল শালুর পটকা বেঁধে রাখেন এবং দোহার বা খেলোয়াড়গণ সাদা রঙের ধুতি বা পাজামা ও স্যান্ডো গেঞ্জি পরিধান করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ড্রেসগুলো পরিধান করে, এই কাপড়গুলো পরিধান করে দেন তারা এই নাচে অংশগ্রহণ করেন। মাথায় লাল গামছা আছে, দেখো সাদা কালারের ধুতি পাজামা ওগুলা পরা হয়। দেখো কোমরে বাম হাতের কবজিতে মাথায় লাল শালুর পটকা বন্ধ, গলায় সবুজ স্কার্ফ, পায়ে ঘুঙুর আর 2 হাতে সাদা, সবুজ বা লাল রঙের রুমাল রাখেন। বাদ্যযন্ত্র হিসেবে নাচের তাল রাখার জন্য পায়ে ঘুঙুর ও নাচের গতি পরিবর্তনের জন্য মূল গায়েন বাঁশি ব্যবহার করে থাকেন। সাধারণত সমতল ভূমিতে বৃত্তাকারে ঘুরে ঘুরে জারি নাচ করে থাকে। একজন মূল গায়েন, একজন সহযোগী গায়েন ও একদল নৃত্যকার বা দোহার নাচ পরিবেশন করেন। মূল গায়েন ও সহযোগী গায়েন সাধারণত বৃত্তের বাইরে থাকেন। মাঝে মাঝে শুধুমাত্র মূল গায়েন বৃত্তের ভেতরে কেন্দ্রে অবস্থান করেন। মূল গায়েন মূল পালা শুরু করার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আহ্বানমূলক কথা বলেন। এরপরে শুরু হয় বন্দনা গীতি। বন্দনা গীতির ধুয়ো টেনে টেনে দোহার গোলাকার ঘুরে ঘুরে নৃত্য করেন। ধুয়ো বা ধুয়া হলো গানের যে পদ দোহারগণ বারবার গায় বা পুনরাবৃত্তি করেন। আর মূল গায়েন বন্দনা গীতির শেষে এসে সুর ঠিক রেখে উচ্চস্বরে বলে ওঠেন, বেশ করো ভাই। এভাবে মূল পালা শুরু হয়। তো দেখো এখন আমরা যেভাবে জারি নাচ অনুশীলন করতে পারি এগুলো দেখে নিই একটু। জারি নাচ অনুশীলনের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো হলো ভঙ্গি, পদভঙ্গি, হস্তভঙ্গি ও মুখভঙ্গি। তো দেখো এখানে আমরা ভঙ্গিটা আগে পড়ে নিই। ভঙ্গি হচ্ছে শিল্পীগণের ভঙ্গি হয় বলিষ্ঠ। পদভঙ্গি পায়ের যে ভঙ্গি, এই পরিবেশনার সময় মূল লক্ষ্য থাকে পদবিন্যাসের মাধ্যমে গানের তালে তালে চক্রাকার আকৃতি মেনে চলা। তবে তাদের মূল পদভঙ্গি হলো পদচলনের গতিবিধি সবসময় ডান দিকে হবে। এবার সকলে বৃত্তের ভেতর মুখ করে দাঁড়াবো। এরপর 1 2 3 4 সমান ছন্দে ডান দিকে যাব। 1 ডান পা, 2 বাম পা, 3 ডান পা, 4 বাম পা ব্যবহার করে চক্রের পথে চলবো। তার লক্ষ্য করছো প্রথমে কি ডান পা, পরে দ্বিতীয়টা হচ্ছে বাম পা, তৃতীয়টা ডান পা, পরে চতুর্থটা আবার বাম পা ব্যবহার করে চক্রের চতুরাকারে আমাদেরকে আসলে পথটা চলতে হবে। ডান পা একবার বৃত্তের ভেতরে, আরেকবার বৃত্তের বাইরে রাখবো। আর বাম পা জায়গা পরিবর্তনের সাথে সাথে বৃত্তের পথ মেনে চলবো, অর্থাৎ বাম পায়ের উপর থাকবে বৃত্তের দিক নির্দেশনার ভার। দেখো এখানে ছন্দ আছে, দেখো ছন্দ দেয়া আছে। 1 দেখো পথ চলন ডান, 2 হলে বাম, 3 ডান, 4 বাম। এবার আমরা দেখব হস্তভঙ্গি, হাতের যে হাতের ভঙ্গি করতে হবে নাচের সময় সেটা দেখো। হস্তভঙ্গি করার জন্য লাল বা সাদা অথবা সবুজ রঙের রুমাল 2 হাতে বেঁধে নিয়ে 2 হাত ডান পায়ের সাথে সামঞ্জস্য রেখে একবার ভেতরে আরেকবার বাইরে ছুড়ে দেয়। দ্রুত লয়ের সময় হাতে তালিও দেয়া যেতে পারে। মুখভঙ্গি। এবার আমরা দেখব মুখভঙ্গি। বর্ণনাত্মক এই পরিবেশনার রীতিতে একটি অন্তর্নিহিত ভাব রয়েছে। মুখভঙ্গি অনুশীলন করে সেই ভাব প্রকাশ করা যায় খুব সহজেই। সেই পরিবেশনায় সবচেয়ে প্রাঞ্চল হয় যে পরিবেশনায় গানের কথার ভাব মুখের অভিব্যক্তির মাধ্যমে দর্শকের কাছে প্রকাশ পায় এবং দর্শকের মনেও একই অনুভূতির সঞ্চার করে। মুখভঙ্গি হিসেবে বীর রস ও করুণ রস দেখা যায়। এখন আমরা দেখব দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গিতে আমাদের অসংখ্য না বলা কথা প্রকাশ পায় চোখের দৃষ্টিতে, অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম প্রধান প্রকাশ মাধ্যম দৃষ্টিভঙ্গি। আমাদের চোখের যে ভঙ্গি সেগুলো আসলে পীর ও শোকের ভাব প্রকাশ করার জন্য এবার আমরা 2 ধরনের দৃষ্টিভঙ্গি ব্যবহার করব। জারি দলের প্রধানের সাথে আলোচনার সময় দলের অন্যান্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে পঞ্চরত্নকে জারি নাচের বিভিন্ন ভঙ্গির সাথে পরিচয় করে দিলেও
জারি দলের সকল সদস্যকে কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়ে পঞ্চরত্ন বিদায় নিয়ে বাসায় ফিরে এলো। রাতে বাসায় ফিরে পঞ্চরত্ন আর শিল্পী মামার অনেক আলোচনা হলো আজকের জারি দলের পরিবেশনা নিয়ে। এখন দেখো কথার ফাঁকে শিল্পী মামা বললেন, কাল তোমাদের নিয়ে যাব পুরান ঢাকায়, সেখানে তোমরা বাংলাদেশের একটি জনপ্রিয় শিল্পধারার সাথে পরিচিত হতে পারবে। সেটি হলো আমাদের দেশের রিক্সা পেইন্টিং। এই যেন এক চলমান শিল্পের জগৎ। পঞ্চরত্ন জিজ্ঞেস করলো, আমরা কি সেখানে রিক্সা আর্টের শিল্পীদের সাথে কথা বলতে পারবো? তাদের ছবি আঁকার করণ কৌশল সম্পর্কে জানতে পারবো? পঞ্চরত্নের প্রশ্ন শুনে শিল্পী মামা হেসে উত্তর দিলেন, অবশ্যই পারবে। ওই এলাকার প্রায় সব শিল্পীর হাতে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানে সব শিল্পীর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারা অবশ্যই তোমাদের জানার বিষয়ে সহযোগিতা করবে। আসলে তোমরা তো নতুন, মানে 2000 সালের পর থেকে যাদের জন্ম তারা আসলে আমরা জানি না যে আসলে রিক্সা পেইন্টিংটা কি, সেটা এখানে আমরা বিস্তারিত জানবো। এর আগে যাদের জন্ম তারা অনেকেই সুন্দর জানে। 90 শতকের দিকে যাদের জন্ম তারা মোটামুটি অনেকেই রিক্সা পেইন্টিং বা এটা যে সৌন্দর্য সেটা উপভোগ আমরা করেছি, ঠিক আছে, ওই সময়টাতে। কিন্তু তোমরা আসলে করোনি, তার জন্য তোমরা যেন সেটা মিস না করো, এর জন্য এই অধ্যায় সেগুলো আলোচনা করা হবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এবং আনন্দের সহিত পড়বে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা একদম ইজি লাগবে। আর যদি তোমাদের কাছে আনন্দ না লাগে, ভালো না লাগে, তাহলে কিন্তু অনেক কঠিন লাগবে। সো তোমরা ভেবে দেখো তোমরা জটিলভাবে পড়বে নাকি আনন্দের সহিত সহজ করে বিষয়টা পড়বে। জটিল করে পড়লে তোমাদেরই অসুবিধা হবে। তো দেখো তোমাদের জানার বিষয়ে সহযোগিতা করবে। পরের দিন তারা 3টি রঙিন রিকশায় চড়ে এলো পুরান ঢাকার বকশিবাজার, মানে বকশিবাজার যেটা আছে সেই এলাকায়। এই এলাকায় রিকশা আর্টের কয়েকজন শিল্পী বসবাস করেন। সেখানে তারা একজন শিল্পীর বাসায় গেলেন। বাসার ভেতরে ছোট একটি রুমে শিল্পী বসে ছবি আঁকছিলেন। তারা যেতেই শিল্পী আমাদের আন্তরিক অভ্যর্থনা জানালেন। শিল্পীর সাথে পঞ্চরত্ন পরিচিত হয়ে শুরু করলো দীর্ঘ আলাপ। পঞ্চরত্নের প্রশ্ন অনুসারে শিল্পী একে একে বলে চললেন রিকশা আর্টের ইতিহাস, ছবি আঁকার করণ কৌশল সহ সব কিছু। তিনি বললেন, আমরা হলাম রিকশা আর্টের দ্বিতীয় প্রজন্মের শিল্পী। রিকশা পেইন্টিং, এই দেশের মানুষ প্রতিনিয়ত বসবাস করেছে শিল্পের সাথে, যাদের হাত দিয়ে রচিত হয়েছে এই দেশের হাজার বছরের লোকশিল্পের। তাদের ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, বংশ পরম্পরায় এই সব স্থানীয় লোকশিল্পীরা রচনা করেছেন এই ইতিহাস, যা আজ আমাদের শিল্প ও সংস্কৃতির মূল শিকড়। তেমনি একদল স্বশিক্ষিত শিল্পীর হাত দিয়ে 50-এর দশকে রচিত হয়েছে এই দেশের রিকশা পেইন্টিংয়ের ইতিহাস। দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই 3 চাকার যানবাহনকে নিজেদের শৈল্পিক চিন্তা দিয়ে প্রতিনিয়ত রাঙিয়ে যাচ্ছেন এই সব শিল্পী। এই যেন হাজার বছরের লোকশিল্পের এক নতুন সূচনা। তো দেখো এখন তো এরকম খুব কমই দেখা যায়। অটোগুলো চলে আসার পর থেকে অটোতে এত রাট করা থাকে না, কিন্তু যেগুলো অটো ছাড়া, মানে ব্যাটারি ছাড়া যেগুলো রিক্সা, সেগুলোতে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে যে নতুন রিক্সাগুলোতে আসলে বোঝা যায়, পুরান হয়ে গেলে তো সেটাতে এতটা বোঝা যায় না। তো দেখো এখানে রিক্সা আছে, যে রিক্সার পেন্টিংগুলো কতটা সুন্দর। তারপর এখানে দেখো কিছু লেখা থাকে, মাটির মানুষ, মায়ের দোয়া। তো আমরা আরও বিস্তারিত জেনে নিই। একটি রিক্সায় অনেকগুলো অংশ থাকে, যার প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা কারিগর রয়েছে। তার মধ্যে রিক্সা পেইন্টারও রয়েছে। এই সব শিল্পী মূলত রিক্সার পেছনের পাতলা টিনের সিটের ওপর ছবি আঁকেন। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে রিক্সা পেইন্টিংয়ের ছবির বিষয়বস্তুতে। প্রথম দিকে রিক্সা পেইন্টিংয়ের বিষয়বস্তুতে প্রাধান্য ছিল নায়ক নায়িকার ছবি। এরপরে প্রাধান্য পায় রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আঁকা কাল্পনিক শহরের ছবি। তোমরা চাইলে তোমাদের বাবা মার কাছে জিজ্ঞাসা করতে পারো যে আগে রিক্সাগুলোতে কীরকম ছবি ছিল বা কীরকম পেন্ট করা হতো, ঠিক আছে? তাহলে তোমরা আরও অনেক মজার বিষয়গুলো জানতে পারবে। তো আশা করি তোমরা অবশ্যই জিজ্ঞাসা করে জেনে নেবে, এটা কিন্তু কেউ মিস করবে না। তারা একমাত্র পরীক্ষা কিন্তু ভালো করবে যারা যত বেশি এই পেন্টিং সম্বন্ধে তোমরা জানবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করা হচ্ছে, কিভাবে এটার কতটুকু বিস্তারিত এই সম্বন্ধে জানো, সেটার উপরে তোমাদের মাত্রা নিরূপণ করা হয় ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে। তো আশা করি তোমরা বিষয়গুলো খেয়াল রাখবে। এক সময়ে রিক্সা পেন্টিং মানুষ আঁকা বন্ধ হয়ে যায়। সে সময় শিল্পীরা মানুষের পরিবর্তে বিভিন্ন পশু পাখি আঁকা শুরু করেন, যেমন বাঘ বসে সেলাই করছে,
সেলাই মেশিনে, শিয়াল করছে রাস্তার ট্রাফিক কন্ট্রোল, খরগোশ ছানা চলেছে স্কুলে পিঠে ব্যাগ নিয়ে ইত্যাদি কাল্পনিক বিষয় উঠে আসে রিক্সা শিল্পীদের ছবিতে। এটা কিন্তু খুব মজার একটা বিষয়। তারপর দেখো, তাছাড়া বরাক, দুলদুল, আরব্য রজনীর রাজপ্রাসাদ, আলাদিনের আশ্চর্য প্রদীপ ও দৈত্য, তাজমহল, লন্ডন ব্রিজ, আইফেল টাওয়ার সহ দেশ বিদেশের কাল্পনিক ছবি এই সময় রিক্সা পেন্টিংয়ে স্থান পায়। এই দেখো ছবিগুলো কিন্তু খুবই মজার। দেখো এখানে বাঘ সেলাই করছে, আরেকটি বাঘ দেখো এখানে রিক্সা তৈরি করছে, দেন শিয়াল চা সার্ভ করছে, তারপর বানর দেখো সে কামড় কুমড় হয়ে গেল। ঠিক আছে, এই ছবিগুলোর কথাই বলা হয়েছে। দেখো এখানে আছে স্বাধীনতার পর রিক্সা পেন্টিংয়ে উঠে আসে স্মৃতিসৌধ, সংসদ ভবন, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের নানা দৃশ্য। বর্তমান সময়ে যমুনা সেতু, পদ্মা সেতু, ব্যস্ত শহরের দৃশ্য, সেখানে ফ্লাইওভার, রাস্তা ও বিমানবন্দর একসাথে আঁকা আছে। মৎস্যকন্যা, নদী আর গ্রাম ইত্যাদি বিষয় উঠে এসেছে। এছাড়া শিল্পীরা রিক্সা অলঙ্করণের জন্য বিভিন্ন ফুল, লতা পাতা, ময়ূর, হাঁস ইত্যাদি ছবি আঁকেন। এভাবে সময়ের পরিবর্তনের এক অঙ্কিত দলিল হয়ে উঠেছে বাংলাদেশের এই রিক্সা আর্ট। দেখো স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলো আসলে রিক্সা পেন্ট। ঠিক আছে, রিক্সা আর্টের শিল্পীরা রিক্সার হুডের পেছনের, মানে হুডের যে হুডটা আমরা গরম লাগলে, রোদ লাগলে আমরা উঠাই দিই, সে হুডের, রিক্সা আর্টের শিল্পীরা রিক্সার হুডের পেছনের অংশ এবং পেছনের চাকার উপরের গোল অংশ সহ বিভিন্ন স্থানের অলঙ্করণের জন্য আল্লাহু, মা, ধন্যবাদ সহ বিভিন্ন ধরনের লেখা ব্যবহার করেন, যা তাদের নান্দনিক ক্যালিগ্রাফির প্রকাশ পায়। ঠিক আছে, তো দেখো এখানে মুক্তিযুদ্ধের ছবি আছে, ফুল লতা পাতা আছে, ছবিগুলো কত সুন্দর দেখতে দেখো। তারপর দেখো এখানে মা লিখে তারপর কত সুন্দর করে দুইটা ময়ূর পাখি বসানো দেওয়া হয়েছে। দেশের এক একটি রিক্সা যেন এক একজন শিল্পীর হাতে আঁকা চলমান শিল্পকর্ম। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ জাদুঘরে সংরক্ষিত আছে আমাদের দেশের রিক্সা পেন্টিং, যা নিঃসন্দেহে আমাদের দেশের শিল্প ও সংস্কৃতির। দেখো মা, ধন্যবাদ, এগুলো সব আছে এখানে। শিল্প সংস্কৃতির জন্য সম্মানের বিষয়। বাংলাদেশের রিক্সা আর্টে দু ধরনের অঙ্গসজ্জা দেখা যায়। প্রথমটা হচ্ছে রিক্সা অ্যাপ্লিক আর্ট, দ্বিতীয়টা হলো রিক্সা পেন্টিং। রিক্সা পেন্টিংয়ের ক্ষেত্রে শিল্পীরা পাতলা টিন ব্যবহার করেন। শিল্পীরা প্রথমে টিনের পাতলা শিটের উপর সাদা এনামেল রঙের প্রলেপ দিয়ে নেন। রং শুকানোর পর, এনামেল রংটা আমি তোমাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি এনামেল রংটা আসলে কোনটাকে বলা হয়। রং শুকানোর পর তার উপর পেন্সিল দিয়ে বিষয়বস্তুটি হালকাভাবে এঁকে নেন। তারপর বিষয়বস্তুতে রঙের প্রলেপ দেওয়া শুরু করেন। রিক্সা পেন্টিং এর জন্য শিল্পীরা এনামেল রং ব্যবহার করেন। উজ্জ্বল নীল, গোলাপি, সবুজ, বাদামি, হলুদ প্রভৃতি রঙের ব্যবহার করেন শিল্পীরা। যেহেতু এনামেল রং শুকানোর সাথে সাথে আঠালো হয়ে ওঠে, তাই শিল্পীরা দ্রুত ছবির বিষয়বস্তুতে রঙের প্রলেপ দেওয়ার কাজ সম্পন্ন করেন। ছবি আঁকার সময় রঙের ঘনত্ব বেড়ে গেলে তাতে তারপিন তেল মিশিয়ে পাতলা করে নেন শিল্পীরা। রিক্সা পেন্টিংয়ের জন্য শিল্পীরা কাঠবিড়ালির লোম দিয়ে তৈরি, মানে যেই ব্রাশটা আছে সেটা কি কাঠবিড়ালির লোম দিয়ে তৈরি থাকে, তুলি সহ বিভিন্ন রকমের তুলি বাজার থেকে সংগ্রহ করে ব্যবহার করেন। বিষয়বস্তুটিতে রং দেওয়ার কাজ সম্পন্ন হলে তাতে কালো অথবা গাঢ় রং দিয়ে সূক্ষ্ম রেখা ব্যবহার করেন। এরপর বিষয়বস্তুতে সাদা অথবা হালকা রং দিয়ে সূক্ষ্ম রেখার সাহায্যে আলোর ব্যবহারকে তুলে ধরেন। গতিশীল রেখার এই ব্যবহারই হলো রিক্সা পেন্টিংয়ের মূল বৈশিষ্ট্য। এরপর শিল্পীরা স্বাক্ষর দিয়ে তাদের শিল্পকর্ম সম্পন্ন করেন। এই শিল্পটাকে আরও জনপ্রিয় করার জন্য বর্তমানে গৃহসজ্জা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের অনেক সামগ্রীকে রিক্সা পেন্টিং দিয়ে অলঙ্কৃত করা হচ্ছে। এই শিল্প আমাদের নিজস্ব, তাই একে প্রচার করা আর প্রসারের মধ্য দিয়ে টিকিয়ে রাখতে হবে, কারণ যে দেশের শিল্প সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ, সে জাতি তত বেশি উন্নত।
এই পাঠে তোমরা যা শিখবো, দেখো এই পাঠে যেভাবে আমরা রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুশীলন করব। শিল্পী মামা বলেন, দীর্ঘদিনের চর্চার ফলে রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলীতে আয়ত্তে আসে। এর রঙের ব্যবহারও ভিন্ন, ফলে প্রাথমিকভাবে বইয়ে দেওয়া ছবি দেখে রিক্সা পেন্টিংয়ের ফুল, লতা পাতা ইত্যাদি পোস্টার রং অথবা সহজলভ্য যে কোনো রং দিয়ে অনুশীলন করতে পারো। তাতে করে রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী আয়ত্তের কাজ শুরু হবে। ঠিক আছে, মানে সহজে কিন্তু আমাদের যে কোনো রং আমরা দ্রুত শিখতে পারি না। তার জন্য কি দরকার, প্রচুর পরিমাণে আমাদের চর্চা করতে হবে। তাহলে আমরা আমাদের সেই রং করাটা, সেই পেন্টিং করাটার প্রতি আমাদের একটা আকর্ষণ চলে আসবে এবং তারপরে সেটা আমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, বইয়ে দেওয়া ছবি দেখে রিক্সা পেন্টিংয়ের ক্যালিগ্রাফি অনুশীলন করতে পারো। যেহেতু আমাদের বই অনেকগুলো ছবি আছে ক্যালিগ্রাফি, সেগুলো দেখে তোমরা অনুশীলন করতে পারো। বইয়ে দেওয়া ছবি দেখে রিক্সা পেন্টিংয়ের আদলে স্মৃতিসৌধ, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের নানা দৃশ্য অনুশীলন করতে পারো। এই বিষয়ে আমি আরও তোমাদেরকে বিস্তারিত বলবো। এই যে আমাদের বইয়ের যখন লাস্টে আমাদের যা করতে হবে বলে যে কথাটা আছে, যে এখানে আমি তোমাদের এই অধ্যায়ে আমরা যা করবো এখানে আমি তোমাদের বিস্তারিত সবগুলো বলে দিব। তো এই ক্লাসটা করতে অবশ্যই তোমরা মিস করবে না। মানে তোমাদের বইয়ে যেই স্মৃতিসৌধ দেওয়া আছে, শহীদ মিনার দেওয়া আছে, এগুলো দৃশ্য তোমরা আর্ট করে প্র্যাকটিসের জন্য ট্রাই করতে পারো। ঠিক আছে, অঙ্কন শৈলী আয়ত্তে এসে গেলে পরবর্তীকালে তোমরা এনামেল রং ব্যবহার করেও ছবি আঁকতে পারো। এবার আমি তোমাদেরকে এনামেল রংটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। আসলে এটা হচ্ছে আমাদের এনামেল রং। এই যে এনামেল রং, এখানে যে ব্রাশ ব্যবহার করে এই রঙগুলো মূলত অনেক সময় বিভিন্ন টিনের বা বাড়িতে বিভিন্ন ছোটোখাটো কাজের মধ্যে কিন্তু আমরা এনে এগুলো করি। যেমন সাইকেলের চাকায় অনেক সময় আমরা কালার করার জন্য কিন্তু এই কাজগুলো করি। ঠিক আছে, যারা সাইকেলে করো বা নিজেদের বাড়িতে দরজার মধ্যে বা বিশ্বকাপ ফুটবল যখন খেলা হয় তখন যখন তোমরা পতাকা আর্ট করো তখন কিন্তু এই রঙগুলো এনে বাসায় দেয়ালের মধ্যে এই এনামেল রঙগুলো ব্যবহার করে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এনামেল রঙটা আসলে কোনটা। যারা রং দিতে অনেক পারদর্শী হয়ে যায় তারা একমাত্র এই রঙটা ব্যবহার করতে, মানে একদম ভালো মতো ব্যবহার করতে সক্ষম হয়। তো দেখো, অঙ্কন শৈলীটা আয়ত্তে এসে গেলে দেখেছো, যারা আয়ত্ত করতে পারবে, একদম ভালো মতো আর্ট করতে পারবে, রং করতে পারবে, রঙে করার মধ্যে পারদর্শী হয়ে যাবে, তখন একমাত্র তারা কি করতে পারবে, এনামেল রং ব্যবহার করে ছবি আঁকতে পারবে। রিক্সা পেন্টিং সম্পর্কে জানতে জানতে সকলে খিদে পেয়ে গেছে আগুন। শিল্পী মামার দিকে করুণ চোখে কি করলো, তাকিয়ে রইল। বলল, মামা বিরিয়ানি খাবো। মামা হেসে বললেন, চলো তোমাদের ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। খুশিতে সকলের চোখ চকচক করে উঠল। পুরান ঢাকার একটি রেস্তোরাঁতে ঢুকে কাচ্চি বিরিয়ানি খেতে খেতে মামা জানালেন ঢাকার মোগলাই খাবারের কথা। বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি, বোরহানি, লাচ্ছি, আরও কত রকমের খাবার। তবে বিশেষ এক ধরনের খাবার আছে যার নাম বাখরখানি, ময়দা দিয়ে এক ধরনের ভাজা রুটি। খাবারের পালা শেষ, এবার তাদের ঢাকার ঐতিহাসিক জায়গা সমূহ ভ্রমণের পালা। তালিকার প্রথমে আছে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল। আশা করি তোমাদের খিদে লাগেনি, তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে পড়ো। খিদার জন্য আবার কিন্তু পড়াটা মিস করে দিও না। তো দেখো, আহসান মঞ্জিল, এখানে আহসান মঞ্জিলে আছে। এটি ছিল মূলত ঢাকার নবাবদের প্রাসাদ। 1872 সালে নবাব আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহ এর নামে নামকরণ করেন। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ঢাকার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। সুরম্য এই ভবনের ছাদে রয়েছে একটি বড় গম্বুজ। প্রবেশ মুখে প্রশস্ত সিঁড়ি উঠে গেছে দ্বিতীয় তলা পর্যন্ত, যা প্রাসাদের আকর্ষণকে বহুগুণ বৃদ্ধি করেছে। বারান্দা ও কক্ষগুলোর, এই দেখো, এটা হচ্ছে আমাদের আহসান মঞ্জিল। আশা করি তোমরা যারা গিয়েছো তোমরা অবশ্যই তারা চিনো আহসান মঞ্জিলটা। আর যারা চিনো না তারা সার্চ দিয়ে দেখে নিতে পারো ইউটিউবে আহসান মঞ্জিল। তো সেখানে তোমরা সরাসরি দেখতে পাবে, সমস্যা নেই। আর অবশ্যই তোমরা যারা গিয়েছো তারা তো গিয়েছোই। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে কে আহসান মঞ্জিল গিয়েছো বেড়াতে। ঠিক আছে, আর না বেড়াতে গেলে অবশ্যই যাবা। ঠিক আছে, মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। প্রাসাদের বাইরের দেয়ালের গায়ের নকশাগুলোর অত্যন্ত আকর্ষণীয়। প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর লালবাগ কেল্লা, ছোট কাটরা, বড় কাটরা, আর্মেনিটোলার আর্মেনিয়ান চার্চ, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ দেখে পঞ্চরত্ন আসলো
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখানে এসে যে স্থাপনাটি প্রথমে তাদের মন প্রাণকে আলোড়িত করেছে তা হলো শহীদ মিনার। তারা পায়ের জুতা খুলে শহীদ মিনারের বেদিতে উঠল, চোখ বুজে পঞ্চরত্ন অনুভব করার চেষ্টা করতে লাগলো। 1952 সালের 21শে ফেব্রুয়ারির সে দিনটির কথা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় কি নির্ভয়ে সেদিন ঘাতকের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল বাংলা মায়ের দামাল সন্তানেরা। এরপর শিল্পী মামা তাদের শহীদ মিনার সম্পর্কে বলতে লাগলেন। এই হচ্ছে আমাদের শহীদ মিনার। তো এখান থেকে আসলে আমরা নেক্সট ক্লাসটি আমরা পরবর্তীতে করব, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। তো সবাই একটু খেয়ে দিয়ে নাও, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত আমরা নেক্সট ক্লাসটি করব শহীদ মিনার থেকে। তো আজ এই পর্যন্ত, এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা শহীদ মিনার এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এর আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে চেক করবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আর রিডিং অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ রিডিং না পড়লে এখানে কিন্তু অনেক কিছু তথ্য আমরা মিস করে ফেলবো। পরে কিন্তু আমাদের পরবর্তীতে তথ্য অনুযায়ী কাজ করতে, আমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে, ষান্মাসিক পরীক্ষা অংশগ্রহণ করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। শুধু ষান্মাসিক না, সামষ্টিক পরীক্ষাও কিন্তু আমাদের আছে। তো দেখো, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে নির্মাণ করা হয়েছিল শহীদ মিনার। শিল্পী হামিদুর রহমানের রূপকল্পনায় হলো মধ্যস্থলের সুউচ্চ কাঠামোটি আনত মস্তকে স্নেহময়ী মাতার প্রতীক। দুই পাশে তুলনামূলক ছোট দুটি করে কাঠামো হলো সন্তানের প্রতীক স্বরূপ। মূল পরিকল্পনায় আরও ছিল সামনে বাঁধানো চত্বর, পেছনে থাকবে দেয়ালচিত্র, ভাস্কর নভেরা আহমেদের দুটি মুরাল থাকবে সম্মুখ চত্বরে। উক্ত পরিকল্পনা ও নকশা অনুযায়ী কাজ শুরু হয়। এ সময় শিল্পী হামিদুর রহমানের সহকর্মী হিসেবে ভাস্কর নভেরা আহমদ এই কাজের সাথে যুক্ত ছিলেন। কিছু দূর কাজ এগুনোর পর 1958 সালে সামরিক আইন জারি হওয়ায় শহীদ মিনার তৈরির কাজ বন্ধ হয়ে যায়। 1962 সালে শহীদ মিনারের মূল নকশা বহুলাংশে পরিবর্তন করে একটি নকশা দাঁড় করানো হয়। এই নকশা অনুযায়ী 1963 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করা হয়। এই শহীদ মিনারই 21এর চেতনার প্রতীক হয়ে উঠেছে সারা পৃথিবীর মানুষের মনে। 1999 সালে ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক হয়ে ওঠে বিশ্ববাসীর কাছে। এ সময় হঠাৎ করেই সমীরের মায়ের কাছে শেখা একটি ভাষার গানের চরণ মনে আসে। গানটির রচয়িতা হলেন চারণ কবি শামসুদ্দিন আহমেদ তেলি। শহীদ মিনারে দাঁড়িয়ে সমীর গানটি গাইতে লাগলো। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও বাঙালি ও ও তোতা পাখি পড়তে আইসা খোয়াইলি পরাণ। মায়ে সে জানে পুতের বেদন, যার কলিজার জান রে বাঙালি। মায়ে সে জানে মানে মা জানে, পুত বলতে পুত্রের কথা বলা আছে, পুত্র হারানোর বেদনা যেটা কলিজার মধ্যে গেঁথে আছে। ও বাঙালি ও ও ইংরেজ যুগে হাঁটুর নিচে চালাইতো গুলি, স্বাধীন দেশে ভাইয়ে ভাইয়ে উড়ায় মাথার খুলি রে বাঙালি, ও বাঙালি ও ও ও গুলি খাওয়া ছাত্রের রুহু কেন্দে কেন্দে কয়, তোমরা বাঙালি মা ডাকিও আমার অভাগিনী মায়েরে বাঙালি, ও বাঙালি ও ও ও। গানটি কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক এখানে কথার মধ্যে অনেক বেদনা যুক্ত আছে। বাপ কান্দে মায় কান্দে কান্দে জোরের ভাই, পাড়া পড়শি কেন্দে বলে আমার খেলার সাথী নাইরে বাঙালি। গানটি গাওয়া শেষ হলে পঞ্চরত্নের বাকি বন্ধুরা আবেগাপ্লুত হয়ে সমীরকে জড়িয়ে ধরল। অবনী বলল, ফিরে গিয়ে স্কুলে আমরা এই গানটির জারি নাচের ভঙ্গির সাথে মিলিয়ে অনুশীলন করব, যাতে আমরা স্কুলের অনুষ্ঠানে তা পরিবেশন করতে পারি। আমি এই জারি গানের পরিবেশন কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের যখন এই অধ্যায়ে আমরা যা করব এখানে যখন আমরা আসবো, ঠিক আছে? যে এই অধ্যায়ে আমরা যা করবো এখানে আমি তোমাদেরই সব কিছু সমাধান দিয়ে দিব, কারণ এখানে কিন্তু এগুলো করতে বলা হয়েছে।
এই কাজগুলো করতে বলা হয়েছে। তো দেখো আমরা এগুলো কমপ্লিট করেছি। এখন দেখো এখানে আমরা আরেকটু আশাগুলো পড়ব। শহীদ মিনার থেকে পঞ্চরত্ন পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক মসজিদ চত্বরে পৌঁছলো। এখানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। সে চত্বরে আরও শায়িত আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পগুরু শফিউদ্দিন আহমদ। সবার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে জানাতে তাদের কানে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলো। তার সাথে সাথে আকাশ সবাইকে মনে করিয়ে দিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত সেই বিখ্যাত গজল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরেখ থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ থেকে বাইরে বের হয়ে পঞ্চরত্ন খেয়াল করলো অনেক তরুণ ছেলে মেয়ে ছবি আঁকার বোর্ড, ক্যানভাস সহ ছবি আঁকার বিভিন্ন সামগ্রী নিয়ে একটা মনোরম স্থাপনার দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে পঞ্চরত্নের ভীষণ কৌতূহল হচ্ছে। শিল্পী মামা বিষয়টা বুঝতে পেরে মুচকে হেসে বললেন, এইসব তরুণ শিল্পী কোথায় যাচ্ছে সেটাই তো জানতে চাও কি, ঠিক না? সবাই সমস্বরে বলল, ঠিক। শিল্পী মামা বললেন, সামনে রয়েছে আমার প্রাণের জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তারা সেখানে প্রবেশ করে দেখতে পেল বিভিন্ন স্থানে বসে শিক্ষার্থীরা পেন্সিল, স্কেচ, জল রং প্রভৃতির মাধ্যমে ছবি আঁকছে। ছবি আঁকার এই মাধ্যমগুলো তারা চিনতে পেরেছে, তবে অনেক মাধ্যম তারা ঠিক চিনতে পারছে না। শিল্পী মামা তাদেরকে মাধ্যমগুলোর সাথে পরিচয় করিয়ে দিলেন এবং সাথে করে চিত্রকলা, ভাস্কর্য, ছাপ চিত্র সহ সকল বিভাগে নিয়ে গেলেন। সেখানে তারা শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে মাধ্যমগুলো সম্পর্কে জানলো। এ যেন অন্য এক পৃথিবী, যে পৃথিবীতে শিল্পীরা মানুষের জন্য স্বপ্ন বুনে। সেখান থেকে তারা গেল জাতীয় জাদুঘরে। এ যেন সমগ্র দেশটায় একটা ছাদের নিচে। জাদুঘরের প্রতিটি শিল্প সামগ্রীতে তারা নিজের দেশের সংস্কৃতিটাকে আবার খুঁজে বের করার চেষ্টা করলো, যেমন করে তারা খুঁজে চলছে কল্পনার এই ভ্রমণের ভেতর দিয়ে। এরপর মামা তাদের নিয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অনিন্দ সুন্দর অপরাজেয় বাংলা দেখাতে। অপরাজেয় বাংলার সামনে এসে মামা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভাস্কর্যটির দিকে। অপরাজেয় বাংলা একটি ভাস্কর্য, ঠিক আছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কলা ভবনের, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থিত। তো দেখো এখন আমরা অপরাজেয় বাংলা এই ভাস্কর্য সম্বন্ধে একটু জানবো। ইরা মামাকে বলে উঠল, কি ভাবছো মামা? মামা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর অপরাজেয় বাংলা এই দুইটি যেন সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নাম। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা চিরস্মরণীয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অপরাজেয় বাংলা ভাস্কর্যটি। তিনজন দণ্ডায়মান মুক্তিযোদ্ধা যেন সারা দেশের মুক্তিযোদ্ধাদের প্রতীক। এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ এবং এর নামকরণ করেছেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী। ভাস্কর্যটির দণ্ডায়মান তিনজন মুক্তিযোদ্ধার মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। দণ্ডায়মান তিনজন মুক্তিযোদ্ধার মধ্যে একজন ডান হাতে দিয়ে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরে আছেন, যিনি এই ভাস্কর্যে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। তার চোখ মুখ স্বাধীনতার দৃঢ় চেতনায় উদ্দীপ্ত। এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। 303 রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজল। আর নারী মুক্তিযোদ্ধার মডেল ছিলেন হাসিনা আহমেদ। 1979 সালের 16 ডিসেম্বর সকাল 9টায় এই ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। সে সময় থেকে এই অপরাজেয় বাংলা এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ শিল্পী মামাকে বলল, যে শিল্পী এই কালজয়ী ভাস্কর্যটি সৃষ্টি করেছেন আমরা তার সম্পর্কে জানতে চাই। শিল্পী মামা বললেন, তাহলে শোনো। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অপরাজেয় এই ভাস্কর্যটির কথাই কিন্তু এতক্ষণ আমরা বললাম, এই যে এই ভাস্কর্যটির কথাই কিন্তু আমরা এতক্ষণ বিস্তারিত একটু জানলাম, আর বিস্তারিত আমরা জানবো। দেখো বুড়িগঙ্গার স্রোতে ভাষায় ভেলার যেই আমাদের ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ কথা বলা হয়েছে, ওনার সম্বন্ধে এখন আমরা বিস্তারিত জানবো।
বাংলাদেশের স্বনামখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1969 সালে তৎকালীন ইস্ট পাকিস্তান কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চিত্রাঙ্কন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জারুল, সোনালু আর কৃষ্ণচূড়া রঙের রাঙানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্যামল প্রকৃতি তাকে নিবিড় মমতায় জড়িয়ে রেখেছিল সবসময়। ফলে তিনি কর্মজীবন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য বিভাগে শিক্ষকতা দিয়ে। তিনি 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি তৈরির দায়িত্ব পান। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে কলা ভবনের সামনে এই অমর ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 1973 সালে তিনি ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1979 সালে নির্মাণ কাজ শেষ হয়। সে সময় থেকে এই অপরাজেয় বাংলা এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদের অমর সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনের দেয়ালে করা মুরাল আবহমান বাংলা, বাংলাদেশের ব্যাংকের সামনের টেরাকোটার শিল্পকর্ম, চাঁদপুর জেলার অঙ্গীকার স্মৃতিসৌধ, মা ও শিশু অঙ্কুর ডলফিন ইত্যাদি। শিল্পকলা ভাস্কর্যে গৌরবজনক অবদানের জন্য তিনি 2014 সালে শিল্পকলা পদক এবং 2017 সালে 21 পদক লাভ করেন। 2017 সালে এই শিল্পী মৃত্যুবরণ করেন। তিনি যে সালে 21 পদক লাভ করেন সে সালেই তিনি মৃত্যুবরণ করেন। ধীরে ধীরে কখন যে সন্ধ্যা গনিয়ে এলো কারো সেদিকে খেয়াল নেই। শিল্পী মামা বললেন, ঢাকার সব কিছু দেখতে হলে আরও অনেক সময়ের প্রয়োজন, চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। এই বলে তারা শিল্পী মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এরপর তাদের ভ্রমণের গন্তব্য হলো ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চল, ময়মনসিংহ বিভাগ। তো দেখো আমরা চলে এসেছি আমাদের ইম্পর্টেন্ট যে কাজটা সেটা এখন আমরা করব। আর এখান থেকে অবশ্যই তোমরা ভিডিও স্কিপ না করে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখবে, রিডিংগুলো অবশ্যই ভালো করে পড়বে। যদি তোমাদের পড়তে ভালো নাও লাগে তোমরা অবশ্যই আমি যে রিডিংগুলো পড়ে দিলাম তোমরা এটা এখান থেকে হলো রিডিংটা তোমরা আয়ত্ত করে নিও, ঠিক আছে? তো দেখো এই অধ্যায়ে আমরা যা করব, এই অধ্যায়ে আমাদের কাজ হচ্ছে দেখো রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলীতে দক্ষতা অর্জনের জন্য পোস্টার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে ক্যালিগ্রাফি অনুশীলন করব। তো রিক্সা পেন্টিংয়ের অঙ্কন কৌশলীতে দক্ষতা অর্জনের জন্য আমাদের যে ক্যালিগ্রাফি অনুশীলন করব, আমরা ক্যালিগ্রাফিটা কি সেটাও দেখে নিই এবং আমাদের রিক্সা পেন্টিংয়ে এই বিষয়টা আমরা একটু দেখে নিই। তারপর দেখো রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুসরণ করে পোস্টার, রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বায়ান ভাষা আন্দোলনের ছবি আঁকবো। তো আগে আমরা রিক্সা পেন্টিং এবং ক্যালিগ্রাফিটা অনুসরণ করে নিই, দেন আমরা এগুলো ব্যবহার করে বাকি কাজগুলো করব। তো চলো আমরা সে কাজটি করে নেই। তো দেখো আমি প্রথমে তোমাদের কয়েকটি রিক্সা পেন্টগুলো কি রিক্সা পেন্ট কয়েকটা আমি দেখিয়ে দিই, দেন তোমাদের দেখাবো রিক্সা পেন্টগুলো আসলে কীরকম থাকে, কীভাবে আমাদের রিক্সা পেন্টটা করতে হয়। তো কয়েকটা রিক্সা পেন্ট আগে আমরা দেখিয়ে নিই, ঠিক আছে? আমাদের জন্য সুবিধা হবে। তো এর মধ্যে এই একটা, ঠিক আছে? তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা চাইলে এগুলো আর্ট করতে পারো। এগুলো হচ্ছে রিক্সা পেন্ট, ঠিক আছে? রিক্সার মধ্যে যে পেন্টগুলো করা হয় এগুলো কিন্তু হাতে কাগজের উপর রং দিয়ে করানো হয়েছে। যখন তোমরা খুব ভালো মতো করতে পারবে তখন তোমরা চাইলে জল রং দিয়ে কাজগুলো খুব সহজেই করতে পারবা। এগুলো কিন্তু তোমাদের মতো স্টুডেন্টরাই করেছে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কিভাবে তোমরা আর্ট করবে, তারপরে এগুলো জল রঙগুলো ব্যবহার করে বা রিক্সা পেন্ট শিখে তোমরা চাইলে ঘরের যে জিনিসপত্রগুলো আছে ব্যবহারিক সেগুলোতে কিন্তু তৈরি করতে পারো, সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারো, করে ঘরে সাজিয়ে রাখতে পারো। দেখো রিক্সা পেন্ট একটা রিক্সার মধ্যে আর্ট করে করানো হয়েছে কিভাবে। তারপর দেখো চাই কেটলিতে রিক্সা পেন্ট করাতে কত সুন্দর হয়েছে। দেখো এই পেন্টগুলো মূলত রিক্সার মধ্যে করা হয়ে থাকে। তো দেখো এখানে একটি জল রঙের জল রং দিয়ে বা কিভাবে রিক্সা পেন্ট করা হয় সেটা এখানে একটি চামচের মধ্যে করে দেখানো হয়েছে। তো তোমরা এটা চামচে কীভাবে রংটা করছে সেটা যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো আমি এটার ভিডিও লিঙ্কটা তোমাদেরকে আমার যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে, ঠিক আছে?
তো দেখো তোমরা ঠিক এভাবে চামেচের মধ্যে আর্ট করতে পারবো, যে কোনো কিছুতে রিক্সা পেন্টটা কীভাবে করতে সেটা এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। এই যে এই লিঙ্কটাতে তোমরা জয়েন করলে খুব ইজিলি তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলটিতে। আমার যে এই ভিডিওতে তোমরা যখন এই ভিডিওটি দেখবা এই ভিডিওতেই দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। শিল্প সংস্কৃতির এই যে আজকের ভিডিওটিতেই থাকবে, তুমি চাইলে এখান থেকে লিঙ্কটা জয়েন করে খুব ইজিলি দেখে নিতে পারো। এটা দেখলে একবার দেখলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তোমরা ঘরে ব্যবহার করা যে নর্মাল জল রং আছে সেগুলো দিয়ে তোমরা রিক্সা পেন্টিংটা শিখতে পারবে খুব ইজিলি, ঠিক আছে। দেখো আমরা তো রিক্সা পেন্টিংয়ের যে দক্ষতা অর্জন সেটার জন্য আমরা চেষ্টা করলাম। এখন আমরা দেখব ক্যালিগ্রাফিটা অনুসরণ করব, ঠিক আছে। তো চলো ক্যালিগ্রাফির বিষয়টা দেখে নেই। তো দেখো এখানে একটি ক্যালিগ্রাফি আঁকা, তোমরা দেখে নাও। এভাবে আসলে ক্যালিগ্রাফিগুলো আঁকা হয়। তো এগুলোর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তোমাদের লিঙ্ক। তো দেখো এখানে এই ক্যালিগ্রাফিটা দেয়া আছে, হ্যাঁ। এখানে কি কি ব্রাশ ইউজ করতে হয়, ঠিক আছে, কিভাবে ক্যালিগ্রাফিগুলো আর্ট করতে সহজ হবে, সে বেসিক ক্যালিগ্রাফি কোর্সটা প্রাথমিক ক্যালিগ্রাফারদের জন্য, ঠিক আছে, এখানে দেয়া আছে। তোমরা চাইলে এই লিঙ্কটা জয়েন করতে পারবে খুব সহজে, ইউটিউব থেকে দেখে নিতে পারবে। আমি তোমাদের এটার যে লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, তো তোমরা সেই লিঙ্কটা জয়েন করে তোমরা এখান থেকে শিখে নিতে পারো খুব ইজিলি, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে সেটা শেয়ার করে দিবে যেন তারাও খুব ইজিলি শিখতে পারে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা কিন্তু আমাদের যে রিক্সা পেন্টিং আর যেই অঙ্কন কৌশলী দক্ষতা অর্জনের পোস্টার অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে যে আমরা ক্যালিগ্রাফি অনুশীলন করব সেটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুসরণ করে পোস্টার রং অথবা যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি আঁকবো। তো চলো আমরা মুক্তিযুদ্ধ এবং বায়ান্নর ভাষা আন্দোলনের ছবিগুলো কীভাবে আঁকবো সহজে সেগুলো দেখে নেই, এবং সে আঁকার এইগুলো ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নেই এক নজরে। তো দেখো আমি একটি মুক্তিযুদ্ধের, ঠিক আছে, লিবারেশন ওয়ার আমি একটি ছবি দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তোমরা চাইলে এটা আর্ট করতে পারো। আর আরেকটা দিয়ে দিচ্ছি 21শে ফেব্রুয়ারির যে রাষ্ট্রভাষা বাংলা চাই, তখন যে আমাদের 52 ভাষা আন্দোলনের সময় যে একটা আমাদের দৃশ্য দরকার সেটা আমরা এখানে একটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেটার জন্য 52 ভাষা আন্দোলনের জন্য এই চিত্রটা আঁকতে পারো, ঠিক আছে। এবং এটা কিভাবে আঁকবে তোমাদের জন্য যেন সহজ হয় তার জন্য আমি তোমাদেরকে এই আর্টটা কিভাবে করতে হবে সেটার যে ভিডিও আমাদের যে ভিডিও লিঙ্কটা থাকবে ইউটিউব থেকে তোমরা খুব ইজিলি শিখতে পারবে। আমি সেই লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। তোমরা কষ্ট করে আর খোঁজার কষ্ট করতে হবে না। আমার এই ভিডিওটির যে ডিসক্রিপশন বক্স সেখানে তোমরা গেলেই দেখতে পাবা, সেখান থেকে তোমরা কালেক্ট করে খুব ইজিলি রং করা এবং কীভাবে আর্ট করতে হবে সেটা খুব সহজে শিখে যাবা। দেখো এখানে আরেকটি আছে 52 ভাষা আন্দোলনের জন্য, এটাও তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো, আরও তোমাদের উপকারী ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তো যারা লাইক কমেন্ট করতেছো, সাবস্ক্রাইব করতেছো, আমাকে সাপোর্ট করতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে একটি মুক্তিযুদ্ধের দৃশ্য আঁকা আছে। আমি প্রত্যেকটা আমি যেখানে দেখিয়েছি যতগুলো ছবি, ঠিক আছে, প্রত্যেকটা আমি তোমাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। তোমরা সহজে সেখান থেকে এই ছবিগুলো কীভাবে আর্ট করতেছে সেটাও তোমরা চাইলে সেখান থেকে দেখে খুব ইজিলি আর্ট করতে পারবা, ঠিক আছে। এখানে পুরোপুরি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আর্ট করা এখানে আছে, ঠিক আছে, রং করা সহ আর্ট করা সব কিছু এখানে টিউটোরিয়ালে আছে, কমপ্লিট করা আছে, তোমরা সেখান থেকে দেখতে পারবা। আর তোমাদের কারো যদি বেশি কঠিন লাগে মুক্তিযুদ্ধের ছবি আর্ট করতে, যদি তোমার কেউ মানুষের চিত্র না আর্ট করতে পারো, ঠিক আছে, যে আমাদের কাছে কঠিন লাগে, তাহলে তারা এটা দিতে পারো, ঠিক আছে। এটা সহজ আছে, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, ঠিক আছে। যাদের কাছে একটু কঠিন লাগবে তারা এখান থেকে এই চিত্রটা দিতে পারো, যে আমি ফুল আর্ট করতে পারি না, মানুষ আর্ট করতে পারি না, গাছপালা আর্ট করতে পারি না, বাড়ি ঘর আর্ট করতে পারি না, তাহলে মুক্তিযুদ্ধের ছবিটা কিভাবে আমরা দিব। তো তারা খুব ইজিলি এটা আর্ট করতে পারবে। আর তোমাদের অবশ্যই আর্ট করতে হবে, যেহেতু আর্ট করা ছাড়া কোনো উপায় নেই। তো তোমরা সহজটাই যেভাবে হোক আর্ট করার চেষ্টা করবে। আর যারা পারবে, ভালো আর্ট করতে পারবে, তারা ওই দৃশ্য সহ অনেকগুলো সুন্দর চিত্র দিয়েছে সেগুলো আর্ট করবে, ঠিক আছে। আর আমি এগুলো প্রত্যেকটা কীভাবে আর্ট করবে সহজে আমি তোমাদেরকে সেই লিঙ্কটা ভিডিওতে দিয়ে দিব। টিউটোরিয়ালগুলো তোমরা খুব সহজেই সেখান থেকে শিখে নিতে পারবে, তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না। অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা দেখবে সেখানে লিঙ্ক দেওয়া আছে। আর
তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমরা কিন্তু লাইক করো না, সাবস্ক্রাইব অনেকে করো না, এতে কিন্তু খুবই কষ্ট পাই আমরা, কারণ তোমাদের উপকারে আসবে। সাবস্ক্রাইব করে রাখলে যখন আমরা ভিডিও আপলোড দিই যেন তা পেয়ে যাও। পরে তোমরা কী করো, আমাদের এই ভিডিওগুলো পাও না, পরে তোমরা লিখো যে কমেন্ট বক্সে এই ভিডিওগুলো কোথায় পাবো। তোমাদেরকে বারবার বলা হয় সাবস্ক্রাইব করে রেখো, আর যখনই আমি ভিডিও আপলোড দেবো এতে তোমাদের কাছে খুব ইজিলি চলে যাবে। তো দেখো আমরা আমাদের এই রিক্সা পেন্টিংয়ের অঙ্কন শৈলী অনুসরণ করার পোস্টার রং করা এবং যে কোনো সহজলভ্য মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বায়ান্নর ভাষা আন্দোলনের ছবিগুলো আঁকবো আমরা, সেটাও কমপ্লিট করে ফেলেছি। আমাদের এই দুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা জারি নাচের ভঙ্গিগুলো অনুসরণ করব। ভাষা আন্দোলনের গান তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এর সাথে জারি নাচের ভঙ্গিগুলো মিলিয়ে সহজ সরল একটি পরিবেশনা তৈরি করব। মানে তোমাদেরকে একটু জারি গানটির নাচের সাথে ভঙ্গিগুলো মিলিয়ে একটা পরিবেশনা তৈরি করতে হবে যেহেতু, তো আমি সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা অবশ্যই সেটা এখন দেখে নাও এবং সেটা অবশ্যই তোমরা সবাই মিলিয়ে ট্রাই করবে, অবশ্যই তোমরা পারবে। তো দেখো এখানে আমরা চলে এসেছি। তোরা ঢাকা শহরে আসতে বাঙালি জারি নাচ গান সহ দেখো এখানে দেয়া আছে, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। দেখো এখানে সুন্দর করে দেয়া আছে এই যে এরা কিভাবে ডান্স করতেছে, কিভাবে তারা নাচগুলো, কিভাবে অঙ্গি ভঙ্গি দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি, তারপরে পদভঙ্গি, হস্তভঙ্গি দিয়ে কিভাবে তারা ডান্সগুলো করতেছে। তোমরা চাইলে এখান থেকে খুব সহজে শিখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের জন্য খুবই ইজি হবে এখান থেকে শেখা। আমি এটার ভিডিও লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে? তুমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ইজিলি সেখান থেকে সংগ্রহ করে দেন তোমরা এটা জারি নাচটা তোমরা ট্রাই করতে পারবে এবং তোমাদের জন্য খুবই ইজি হবে। তো দেখো যদি তোমাদের স্কুল অনুষ্ঠিত হয় তোমরা সেখান থেকে সংগ্রহ করে খুব ইজিলি করতে পারবে এই জারি নাচের যে তোমাদের বলছে তৈরি করে একটা পরিবেশনা তৈরি করতে, তো সেটা অবশ্যই পারবে তোমরা। তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি। আমরা জারি নাচের ভঙ্গিগুলো অনুসরণ করব। ভাষা আন্দোলনের গান তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এর সাথে জারি নাচের ভঙ্গিগুলো মিলিয়ে সহজ সরল করে একটি পরিবেশনা তৈরি করব। এটা কিন্তু আমরা এখন কমপ্লিট করে ফেলেছি। এখন দেখো নিজেদের আশেপাশে কোনো রিক্সা পেইন্টার আছে কিনা অনুসন্ধান করব, মানে খুঁজবো। যদিও এটা খুব কঠিন, আশেপাশে পাবো কিনা সন্দেহ আছে, মনে হয় না পাবো। যদি থাকে তবে তার কাছে রিক্সা পেইন্টিংয়ের অঙ্কন কৌশলী অথবা এবং এর মাধ্যমে যে ব্যবহার শিখে নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এটা যদি আমরা না পাই অনুসন্ধান করতে, তা আমি তোমাদের জন্য একটি ভিডিও লিঙ্ক এখানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা খুব সহজে দেখতে পারবে। তোমাদের আরেকটি যে তোমাদের লিবারেশন ওয়ার বা স্বাধীনতা যুদ্ধের যে একটি ছবি যারা চাও তোমরা এটা হচ্ছে অ্যাড করতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের যে রিক্সা পেন্টিংটা বলছে পাশে কেউ থাকে তার কাছ থেকে শিখে নিতে, যেহেতু আমাদের আশেপাশে সহজে আমরা কাউকে পাবো না বা এটা খুবই রেয়ার, তো আমরা ইউটিউব থেকে এখান থেকে আমি তোমাদেরকে লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে খুব ইজিলি সংগ্রহ করে শিখতে পারবা। এখানে ফুল টিউটোরিয়ালটা দেয়া আছে। দেখো একদম লাস্টে ক্যালিগ্রাফি কিভাবে করতে হবে দেখো এখানে কিছু লেখাও আছে। এটা শুরু থেকে একদম জিরো থেকে কিন্তু এটা আর্ট করা হয়েছে, কিভাবে রং করা হয়েছে, ঠিক আছে? ফুল এখানে দেয়া আছে রিক্সা পেন্টিংয়ের যেই তোমরা যার কাছ থেকে বলা হয়েছে আশপাশে কারোর কাছ থেকে শিখতে, সেটা তোমরা এখানে ইজিলি শিখতে পারবা। এই ভিডিও লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। অবশ্যই যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করতে যেন ভুলবেন, অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। সাবস্ক্রাইব করে তোমাদেরই কাজে লাগবে। এরপর আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমার সাথে সাথে পেয়ে যাবা। আর কমেন্ট বক্সে তখন লিখতে হবে না যে ভিডিওটা কোথায় বা এই পেজটা আমরা পাচ্ছি না, এই সমস্যাটা হবে না। আমি কিন্তু পর্যায়ক্রমে প্লেলিস্টে দিয়ে রেখেছি তোমাদের জন্য। তো যারা আশেপাশে না পাবা, যারা পাবা তো তাহলে তাদের জন্য তো সুবিধে হবে, আর যারা না পাবা কাউকে খুঁজে রিক্সা পেন্টিং শেখার জন্য, তো তারা অবশ্যই এখান থেকে ভিডিওটি থেকে খুব ইজিলি ঘরে বসে দেখলেই তোমরা পাবা। একদম পুরোপুরি না পারলেও তোমরা চেষ্টা করো, দেখলেই তোমাদের অনেকটা আয়ত্তে চলে আসবে, বাকিটা তোমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে, তখন এতটা কষ্টকর হবে না। তো দেখো এখন আমরা এই কাজটি আমাদের কমপ্লিট করে ফেলেছি যে নিজেদের আশেপাশে কোনো রিক্সা পেইন্টার আছে কিনা অনুসন্ধান করব। যদি থাকে তবে, যদি থাকে, যেহেতু নাই, যদি থাকলে তো থাকলো, না থাকলে আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। আর ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। যদি ওই স্কিপ করে কেউ দেখে থাকো পুনরায় ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, অনেক কিছু খোঁজা লাগবে না। সব কিছু আমি রেডি করে তোমাদের জন্য তৈরি করে একদম এই ভিডিওটা তোমাদের জন্য প্রস্তুত করেছি। সব কিছু এখানে ভিডিও লিঙ্ক, যেটা টিউটোরিয়াল প্রয়োজন, যে চিত্র দরকার সেটা আমি দিয়েছি, কিভাবে ক্যালিগ্রাফি শিখবি সব কিছু এখানে দিয়েছি। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবা না, এতে তোমাদের উপকার হবে। দেখো
দেন দেখো নিজেদের এলাকায় শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য স্থাপনা আছে কি না তা অনুসন্ধান করব। যদি থাকে তা ভালোভাবে দেখব এবং বন্ধু খাতায় তার বর্ণনা লিখব। যেহেতু আমাদের বন্ধু খাতায় বর্ণনা লিখতে বলা হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে, তাহলে আমাদের যার কি বলেছে নিজেদের এলাকায়, তো আমরা চেষ্টা করব নিজেদের এলাকায় ঠিক আছে আছে কিনা, বা নিজেদের এলাকা বলতে বা বিভাগ বা জেলায় আছে কিনা সেই মুক্তিযুদ্ধের সেই ভাস্কর্যটা নিয়ে বা ভাস্কর্য যে স্থাপনাটা সে বিষয়গুলো আলোচনা করতে এবং সেগুলো খোঁজ নিয়ে দেন বন্ধু খাতায় লিখব। তো আমি এখানে কয়েকটি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা সেখান থেকে চাইলে লিখতে পারো, বাকিটা তোমাদের এলাকা থেকেও চাইলে লিখতে পারো। তো দেখো আমরা চলে এসেছি। তো দেখো এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে অদম্য বাংলা ভাস্কর্যটি। এই ভাস্কর্য বহন করে দেশের মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রামী ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের মূর্ত প্রতীক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদম্য বাংলা। 23 ফুটের উঁচু বেদিতে আগ্নেয়াস্ত্র সহ 3 অদমনীয় পুরুষ দৃঢ় প্রত্যয়ের সাথে বিপ্লবী ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ডান পাশে শাশ্বত বাংলার সংগ্রামী নারী এক হাত উত্তোলিত ও অন্য হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ডাক দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের অবদানের একটি অংশের প্রতিচ্ছবি তিনি। স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রতীক আমাদের অদম্য বাংলা। এখন দেখো আমরা দেখব অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ভাস্কর্যটি সেটি নিয়ে। তো দেখো এখানে বলা আছে, দেখো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বন্দুক কাঁধে দাঁড়িয়ে থাকা 3 নারী পুরুষের ভাস্কর্য, যেটি সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ নিশ্চিত করে, সেটি অপরাজেয় বাংলা। এর 3টি মূর্তির একটির ডান হাতে দৃঢ় প্রত্যয়ে রাইফেলের বেল্ট ধরা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধি। এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু। 303 রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে, আর নারী মূর্তির মডেল ছিলেন হাসিনা আহমেদ। 1979 সালের 19 জানুয়ারি পূর্ণদমে অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু হয়। 1979 সালের 16 ডিসেম্বর সকাল 9টায় এই ভাস্কর্যের উদ্বোধন করা হয়। উদ্বোধন করার পরে দেখো, তবে অপরাজেয় বাংলার কাছে ভাস্করের নাম খচিত কোনো শিলালিপি নেই। স্বাধীনতার এ প্রতীক তিলে তিলে গড়ে তুলেছেন গুণী শিল্পী ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বেদিতে দাঁড়ানো 3 মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশের সাম্য প্রতিষ্ঠার গান গাইছে। এ ভাস্কর্যে সব শ্রেণীর যোদ্ধার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এখন আমরা দেখব সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। এ হচ্ছে আমাদের সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে নিতুন কুণ্ডুর তৈরি সাবাস বাংলাদেশ নামের ভাস্কর্য দেখা যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক শিক্ষক ছাত্র শহীদ হওয়ায় এর স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নির্মাণের জায়গা নির্ধারণ করা হয় সিনেট ভবনের দক্ষিণে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর 1991 সালের 3 ফেব্রুয়ারির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে শিল্পী নিতুন কুণ্ডুর উপস্থাপনায় নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে ফলক উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে 40 বর্গফুট জায়গা নিয়ে, যেখানে রয়েছে 2 জন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি। একজন রাইফেল উঁচু করে দাঁড়িয়ে আর তার বাহুটি মুষ্টিবদ্ধ করে জাগানো, অন্যজন রাইফেল হাতে দৌড়ের ভঙ্গিতে রয়েছে, যার পরনে প্যান্ট, মাথায় এলোমেলো চুলের প্রাচুর্য, যা কিনা আধুনিক সভ্যতার প্রতীক।
এ দুজন মুক্তিযোদ্ধার পেছনে ৩৬ ফুট উঁচু একটি দেয়াল ও দাঁড়িয়ে আছে। দেয়ালের ওপরের দিকে রয়েছে একটি শূন্য বৃত্ত, যা দেখতে সূর্যের মতোই। ভাস্কর্যটির নিচের দিকে ডান ও বাম উভয় পাশে ৬ ফুট বাই ৫ ফুট উঁচু দুটি ভিন্ন চিত্র খোদাই করা রয়েছে। ডান দিকের দেয়ালে রয়েছে দুজন যুবতী। যুবকের কাঁধে রাইফেল, মুখে কালো দাড়ি, কোমরে গামছা বাঁধা যেন বাউল, আর যুবতীর হাতে একতারা। গাছের নিচে মহিলা বাউলের ডান হাত, বাউলের বুকে বাম দিকের দেয়ালে রয়েছে। মায়ের কোলে শিশু, দুজন যুবতী, একজনের হাতে পতাকা। পতাকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে গেঞ্জি পরা এক কিশোর শিল্পী নিতুন কুণ্ডু তার মন তুলি দিয়ে এমনভাবে ভাস্কর্যটি চিত্রিত করেছেন, দেখলে মনে হয় যেন 1971 সালেরই অর্জিত স্বাধীনতার প্রতিচ্ছবি। এখন আমরা দেখব আরেকটি ভাস্কর্য, বিজয় 71 ভাস্কর্য। এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঠিক আছে, এখন আমরা বিস্তারিত জানব এর সম্বন্ধে। 1971 সালের মহান মুক্তি সংগ্রামের বাংলার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূর্ত প্রতীক হয়ে আছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য বিজয় 71। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজয় 71 ভাস্কর্যে একজন নারী, একজন কৃষক ও একজন ছাত্র মুক্তিযোদ্ধার নজর কাড়া ভঙ্গিমা বারবার মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে নিয়ে যায় দর্শনার্থীদের। একজন কৃষক মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা তুলে ধরেছে আকাশের দিকে। তার ডান পাশেই শাশ্বত বাংলার সর্বস্বত্যাগী ও সংগ্রামী নারী দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন, যার সঙ্গে আছে রাইফেল। অন্যদিকে একজন ছাত্র মুক্তিযুদ্ধে গ্রেনেড ছোড়ার ভঙ্গিমায় বাম হাতের রাইফেল নিয়ে তেজোদ্দীপ্ত চিত্তে দাঁড়িয়ে আছে। বিখ্যাত ভাস্কর্য শিল্পী শ্যামল চৌধুরীর তত্ত্বাবধানে বিজয় 71 ভাস্কর্যটির নির্মাণ কাজ 2000 সালের জুন মাসে শেষ হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 24 লাখ টাকা। বিজয় 71 ভাস্কর্য দেখতে প্রতিদিন অগণিত মানুষ ক্যাম্পাসে ভিড় জমায়। এখন আমরা দেখতে পাচ্ছি সংসপ্তক। এই ভাস্কর্যটি সম্বন্ধে এখন আমরা জানব বিস্তারিত। সংসপ্তক এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। এই ভাস্কর্যটি 1990 সালের 26 মার্চ এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এটি উদ্বোধন করেন তৎকালীন জাবির উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ। 1971 সালের দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের তাজা প্রাণ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বাঙালি জাতি। তাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের বিজয় দিবসকে স্মরণ রাখার জন্য বিভিন্ন জায়গায় তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ। সেই রকমভাবে বাঙালি জাতির এই গৌরব 1971 এর মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে স্মারক ভাস্কর্য সংসপ্তক। শিল্পী হামিদুজ্জামান খান ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রোঞ্জের শরীরে প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে এতে দৃশ্যমান করা হয়েছে। সংসপ্তক হল ধ্রুপদী যোদ্ধাদের নাম, মরণপণ যুদ্ধে যারা অপরাজিত। এই ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাচ্ছেন দেশমাতৃকার বীর সন্তান। মাতৃভূমিকে শত্রুমুক্ত করা যাদের স্বপ্ন, শত্রুর বুলেটের সামনেও জীবন তাদের কাছে তুচ্ছ। সংসপ্তকের গায়ে প্রতিফলিত হয়েছে ধ্রুপদী যোদ্ধাদের দৃঢ় অঙ্গীকার। যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও লড়ে যান যে অকুতোভয় বীর, সেই সংসপ্তক। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনাকে দৃশ্যমান করার লক্ষ্যেই সংসপ্তক প্রতিষ্ঠা করা হয়। তাছাড়া মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীরদের স্মরণেও এটি নির্মাণ করা হয়েছে। অমর 21 এই ভাস্কর্যটি এখন আমরা আলোচনা করব। অমর 21
এর শিল্পী হচ্ছে জাহানারা পারভিন এবং এটি 21শে ফেব্রুয়ারি 1991 সালে অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। তো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 নং গেটে সামনে অবস্থিত এই ভাস্কর্যটি 1991 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমদ এই ভাস্কর্যটি উদ্বোধন করেন। দেখো অমর 21 মনে করিয়ে দেয় ত্যাগ আর অগণিত প্রাণের বিনিময়ে বাঙালির প্রাপ্তি। বিশ্বে বাঙালিরা অন্যতম জাতি যাদের ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। অমর 21 নিয়ে যায় 52-এর 21শে ফেব্রুয়ারিতে, যেই দিনে ভাষার জন্য ছাত্ররা মিছিল করেছিল। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার প্রমুখের তাজা প্রাণের লাল রক্তে বাঙালিরা নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করে। অমর 21 মা বাবার কোলে সন্তানের লাশকে দেখায়। মহান ভাষা আন্দোলনের চেতনাকে কংক্রিটের শরীরে জীবন্ত করেছেন শিল্পী জাহানারা পারভিন। শিল্পী অমর 21 ভাস্কর্য কর্মে তার লালিত স্বপ্নে এবং জাতীয় চেতনাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছেন। অমর 21 নামের মধ্যে বায়ান্নের সেই উত্তাল সময়কে যেমন ধরে রাখা হয়েছে, তেমনি একটি শানিত চেতনাকেও শরীরী করা হয়েছে। এই ভাস্কর্যে একজন মায়ের কোলে শায়িত ছেলের প্রতিকৃত দেখা যায় এবং এর পেছনে স্লোগানরত অবস্থায় একজনের প্রকৃতি দেওয়া হয়েছে। তো দেখো আমরা আমাদের নিজেদের এলাকার যে শহীদ মিনার অথবা মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য বা স্থাপনা আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা এখান থেকে চাইলে বন্ধু খাতায় লিখতে পারো, বা তোমাদের এলাকায় যদি থাকে তোমরা সেটা যদি সম্বন্ধে জানো বা তোমরা সেটা সম্বন্ধে জেনে লিখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা নমুনা স্বরূপ উত্তর লিখে দিলাম। এখন দেখো আমরা সর্বশেষ যে কাজটা করবো সেটা হচ্ছে ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদের জীবনী ও কর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো। তো সেটা আমরা বিস্তারিত জানবো এবং সাথে সাথে আমাদের এই অধ্যায়ে আমরা যা করলাম সবগুলো কাজ শেষ হবে। তো দেখো খালিদ সৈয়দ আবদুল্লাহ উনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2017 সালে। ভাস্কর ও চিত্রশিল্পী তিনি। সৈয়দ আবদুল্লাহ খালিদ 1942 সালে সিলেট শহরের কাজী ইলিয়াসে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আহমদ মুজতবা ছিলেন একজন প্রতিসন্ধিৎসু সংস্কৃতিমনা ব্যক্তি। তার বাবা চেয়েছিলেন ছেলে যেন তার পদাঙ্ক অনুসরণ করে ধর্মীয় বিষয়ে সুপতি হয়, কিন্তু সেই ছেলে হলো একজন চিত্রশিল্পী, এমনকি শেষ অবধি একজন দেশশ্রেষ্ঠ ভাস্কর। শিল্প ও নৈপুণ্যের জন্য তার তৃষ্ণা অন্বেষণে বেরিয়ে পড়ার আগে খালিদের শৈশব এবং কৈশোরের একটা ভালো সময় কেটেছে সিলেটের পরিমণ্ডলে। একজন জন্মগত নেতার সমস্ত অনন্য সাধারণ প্রতিভা তার মধ্যে ছিল, তবে তার প্রকৃত আবেগ ছিল চিত্রকলায়। খালিদ কাঠকয়লা ব্যবহার করে তার পরিবারের পুরনো জরাজীর্ণ বাড়ি বাটি পাড়া ঘর এর দেয়ালে প্রচুর ছবি আঁকেন। সমস্ত দেয়াল জুড়ে গ্রাফিতি এবং প্যাটার্নের মতো সমস্ত ধরনের ছবি এবং নকশা ছিল। সিলেটের সুবিদ বাজার থেকে শুরু করে যেখানে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল, তিনি শিল্প ও কারুশিল্পে শীর্ষস্থান অর্জন করেন। সেই কোমল বয়সে তিনি ঈদ কার্ড, জন্মদিনের কার্ড তৈরি করে বন্ধুদের কাছে পাঠাতেন। তার প্রতিভা দেখে চাচাতো ভাই ও শ্যালক হাবিবুর রহমান খান তাকে ঢাকায় নিয়ে আসেন এবং তাদের পলাশী ব্যারাকে একটি ছোট রেলের বগিতে থাকার ব্যবস্থা হয়। ঢাকার নবাবপুর স্কুল থেকে ম্যাট্রিকুলেশনের পর খালিদ ঢাকা আর্ট কলেজে ভর্তি হন। তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে তিনি 1969 সালে আর্ট কলেজ, বর্তমান চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্র ইউনিয়নের ভিপি হিসেবে খালিদ 144 ধারা ভঙ্গ করে গণ আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। অল্প সময়ের জন্য তিনি 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ফাইন আর্টসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি 2012 সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। সৈয়দ আবদুল্লাহ খালিদ প্রধানত তার গৌরবান্বিত কর্ম অপরাজেয় বাংলার জন্য সর্বমহলে খ্যাত। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত। তার অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো
ইন্টারনাল বেঙ্গল ডলফিন এবং মা ও শিশু। সৈয়দ আবদুল্লাহ খালিদ 3বার একক প্রদর্শনী করেন এবং 1983 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বিতীয় জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে তিনি প্রথম পুরস্কার লাভ করেন। বিভিন্ন সময় তিনি জাতীয় পর্যায়ে প্রদর্শনীর জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক বিচারক হিসেবে মনোনীত হন। 1987 সালে তিনি ভারতের মাদ্রাসায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী পোড়ামাটির সার্ক কর্মশালার দলনেতা হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রধানমন্ত্রীর বাসভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সংগ্রহে তার শিল্পকর্ম দেখা যায়। সৈয়দ আবদুল্লাহ খালিদ 2012 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সরকার একটি স্মারক ডাকটিকিট 1990 থেকে 91 এবং একটি রৌপ্য মুদ্রা 1998 প্রচলন করে, যাতে খালিদের সবচেয়ে উল্লেখযোগ্য ভাস্কর্য অপরাজেয় বাংলা দেখানো হয়। শিল্পকলা ও ভাস্কর্যে অবদানের জন্য তিনি 2014 সালে শিল্পকলা পদক এবং 2017 সালে একুশে পদক এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। সৈয়দ আবদুল্লাহ খালিদ 20 মে 2017 সালের 20 মে এই তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা সন্তান রেখে যান। এই ছিল আমাদের উত্তর, কমপ্লিট হয়ে গেল। আজ এ পর্যন্ত শেষ। তো দেখো, ভাস্কর ও শিল্পী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদ বিনের জীবন ও কর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার যে চেষ্টা সেটা আমরা করেছি। তো তোমরা এখান থেকে যদি পারো কিছু কম লিখতে পারো বা পুরোটা লিখতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা, আমি পুরোটুকু দিয়ে দিয়েছি। আর এই অধ্যায়ে আমরা যা করব সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। তো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই আশা করি উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিওগুলো আমি যখনই দেবো আপলোড যেন তোমরা তা পেয়ে যাও। আর সকল ভিডিও প্লেলিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।